Every structure we see around us is designed to resist loads. আমাদের চারিপাশে থাকা যে কোনো রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল কিংবা হাই রাইজ বিল্ডিংয়ের সেফটি ডিপেন্ড করবে হাউ অ্যাকুরেটলি ইঞ্জিনিয়ার্স এস্টিমেট অ্যান্ড ডিজাইন ফর ডিফারেন্ট টাইপস অফ লোডিং কন্ডিশনস। আমাদের আজকের ভিডিওতে আমরা ট্রাই করব ডিসকাস করার এই সকল টাইপ অফ লোডিং কন্ডিশনস যেগুলো কন্টিনিউয়াসলি অ্যাক্ট করছে আমাদের স্ট্রাকচারের উপর। আসসালামু আলাইকুম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের সকলের সাথে আছি আমি ইরফান হোসেন সিয়াম। আমরা যদি লোডের ডেফিনেশনটা দেখি, লোডের ডেফিনেশনে বলা আছে এ লোড ইজ এনি টাইপ অফ ফোর্স অর অ্যাকশন দ্যাট কজেস স্ট্রেস, ডিফরমেশন অর ডিসপ্লেসমেন্ট ইন এ স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচারের স্ট্রেস, ডিফরমেশন এবং ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী যে ফোর্স বা অ্যাকশন সেটাই হচ্ছে লোড। এই লোডগুলো স্ট্রাকচারের উপর ভার্টিক্যালি, হরিজন্টালি, ডাইনামিক্যালি অথবা পার্মানেন্ট বা টেম্পোরারিলি অ্যাক্ট করতে পারে। প্রপার লোড এস্টিমেশন ইনশিওর করে স্ট্রাকচারের সেফটি, স্টেবিলিটি এবং সার্ভিসিবিলিটিকে। মেজর টাইপ অফ লোডস যেগুলো কন্টিনিউয়াসলি আমাদের স্ট্রাকচারের উপর অ্যাক্ট করে সেগুলো হলো ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড এবং সিসমিক লোড। আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা লোডিং কন্ডিশনকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ডেড লোডে যদি আমরা একটু ডেফিনেশনটা দেখি, ডেড লোড ইজ দ্য পার্মানেন্ট স্ট্যাটিক লোড ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারের সেলফ ওয়েটটা হচ্ছে স্ট্রাকচারের ডেড লোড। এটা হবে পার্মানেন্ট, কনস্ট্যান্ট এবং অলওয়েজ প্রেজেন্ট। এটা এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্ট্রাকচারের সেলফ ওয়েটগুলো কী কী বা স্ট্রাকচারের অলওয়েজ পার্মানেন্ট এলিমেন্টগুলো কী কী সেগুলো হচ্ছে স্ল্যাবস, বিমস, কলামস, ওয়ালস, ফ্লোর ফিনিশ। এই জিনিসগুলা বা এই অপশনগুলো অলওয়েজ স্ট্রাকচারে প্রেজেন্ট থাকে এবং এদের ওয়েটটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে এবং এই লোডগুলো স্ট্রাকচারের উপর ভ্যারি করে এবং এদেরকেই আমরা বলে থাকি ডেড লোড, যেগুলো হচ্ছে আবারও বলে দিই এগুলো পার্মানেন্ট এবং কনস্ট্যান্ট এবং অলওয়েজ প্রেজেন্ট থাকবে। লাইভ লোডকে যদি আমরা ডিফাইন করি, লাইভ লোড ইজ দ্য ভ্যারিয়েবল লোড কজড বাই অকুপেন্সি অ্যান্ড ইউজ। সো অকুপেন্সি বলতে আমরা কি বুঝি? অকুপেন্সি হচ্ছে কোনো একটি বিল্ডিংকে আমরা কোন রিগার্ডে কনস্ট্রাক্ট করছি। স্বাভাবিকভাবে একটি রেসিডেন্সিয়াল এবং একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের রিগার্ড কিন্তু আলাদা। লাইভ লোডের যদি আমরা ইনক্লুডিংসগুলো দেখি সেগুলো হচ্ছে পিপল, ফার্নিচার, মুভেবল ইকুইপমেন্ট, ভেহিকেলস হচ্ছে এগুলো কিন্তু লাইভ লোডের ইনক্লুডিংসের মধ্যে পড়ে। ভেহিকেলস কেন আছে? আমরা দেখি যে পার্কিং লটে কিন্তু ভেহিকেলস অ্যাভেলেবেল থাকে, কিন্তু টাইম টু টাইম এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সো এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংসে আমরা কিন্তু বলেছি যে লাইভ লোডটা চেঞ্জেস উইথ টাইম, নট কনস্ট্যান্ট এবং ডিপেন্ডস অন বিল্ডিং অকুপেন্সি। প্রিভিয়াসলি আমরা যখন ডেড লোডকে ডিফাইন করেছি, ডেড লোড সম্বন্ধে জেনেছি, তখন কিন্তু আমরা বলেছি যে ডেড লোডটা ছিল পার্মানেন্ট, ডেড লোডটা ছিল সেলফ ওয়েট। তবে লাইভ ওয়েটটা বিল্ডিংয়ের সেলফ ওয়েট না, এটা চেঞ্জ হবে এবং এটা নট কনস্ট্যান্ট। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি কনসিডার করেন যে আপনার অ্যাপার্টমেন্টের লিভিং এরিয়ায় আপনারা 5 জন বসে আছেন, সাডেনলি আপনারা মুভ করছেন টুয়ার্ডস ইউর বেডরুম। সো এখন কিন্তু আপনার লিভিং এরিয়ার লোড কন্ডিশনস বা লাইভ লোড কন্ডিশনস কিন্তু ডিফারেন্ট। তবে সাডেনলি মুভ করার কারণে আপনার বেডরুমের লাইভ লোড কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো এটা চেঞ্জেস উইথ টাইম, নট কনস্ট্যান্ট এবং ডিপেন্ড করবে বিল্ডিংয়ের অকুপেন্সির উপর। সো অকুপেন্সি অনুযায়ী আমরা যখন বিল্ডিং ডিজাইন করি আমরা দেখি যে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে অকুপেন্সিগুলো আলাদা। আমরা এখানে লিভিং স্পেস এবং প্রাইভেট স্পেস এই জোনগুলোকে আমরা সেপারেট করি। কমার্শিয়ালি যখন আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু আমরা অনেক ম্যাসিভ একটা স্পেসকে আমরা লিভিং স্পেস হিসাবে কনসিডার করি। সো এরকমভাবেই আমরা কনসিডারেশন এগুলো রাখি। স্ট্রাকচারের অকুপেন্সিকে না বুঝে এবং লাইভ লোডকে ক্যালকুলেট করা না শিখে আমরা কখনোই স্ট্রাকচারাল ডিজাইন করতে পারি না। উইন্ড লোডের ডেফিনেশনটা যদি আমরা একটু দেখি, উইন্ড লোড ইজ দ্য ল্যাটারাল ফোর্স এক্সট্রেটেড বাই উইন্ড প্রেশার অন এ স্ট্রাকচার। অর্থাৎ বাতাসের চাপের কারণে আমাদের বিল্ডিং বা স্ট্রাকচারটা যে ল্যাটারাল ফোর্সটা অনুভব করবে সেটাকে আমরা বলছি উইন্ড লোড। উইন্ড লোড ইনক্রিজেস উইথ হাইট। বিল্ডিংয়ের উচ্চতা যতটা বাড়বে, স্ট্রাকচারের হাইট যতটা বাড়বে, উইন্ড লোড ততটা ইনক্রিজ করবে। উইন্ড লোডটা ডিপেন্ড করবে উইন্ড স্পিডের উপর। বাতাসের চাপ কতটা বেশি অথবা কম তার উপর ডিপেন্ড করবে উইন্ড লোডটা। ট্রেন ক্যাটাগরির উপরে আমাদের উইন্ড লোডটা ডিপেন্ড করে। আমরা জানি আমরা 4টা টাইপের ট্রেন ক্যাটাগরি পাই। এই ট্রেন ক্যাটাগরির অনুযায়ী আমাদের বিল্ডিংয়ের উইন্ড লোডটা কাউন্ট হবে। নেক্সট হচ্ছে বিল্ডিং শেপ। বিল্ডিংকে আমরা কি শেপে ডিজাইন করেছি এটা অনেক বড় একটা ফ্যাক্টর। এটার উপর বেস করে উইন্ড লোডটা কাউন্ট হবে, বেশি অথবা কম হতে পারে। উইন্ড লোড সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়ায় যখন আমরা হাই রাইজ বিল্ডিং কনস্ট্রাক্ট করি। বিএনবিসি 2020 গাইডলাইন অনুযায়ী আমরা জানি কোন একটি বিল্ডিংয়ের বা স্ট্রাকচারের হাইট যদি 33 মিটার এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি হাই রাইজ বিল্ডিং, বা এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি সেখানে সেটা আসে হচ্ছে 108 ফিট প্লাস। হ্যাঁ,
সো এটাই হচ্ছে আমাদের হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে গাইডলাইন। বা যদি আমরা এটাকে স্টেয়ারসে হিসাব করি বা তালা হিসাব করি যে কত তলা ওভার হলে আমরা হাই রাইজ বিল্ডিং কাউন্ট করবো, সেটা হচ্ছে 10 তলা প্লাস। সো কোনো একটা স্ট্রাকচার যদি 10 তলা প্লাস হয়, 33 মিটারেরও বেশি হয় উচ্চতা, অথবা 108 ফিটেরও বেশি হাইট উচ্চতা পাই, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি হাই রাইজ বিল্ডিং। কোন কনসিডারেশনে? বিএনবিসি 2020 গাইডলাইনস অনুযায়ী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোস্টাল রিজিয়নস। আমরা জানি উপকূলবর্তী এরিয়ায় আমাদের বাতাসের চাপটা বেশি থাকে, সো এখানে উইন্ড লোডটা স্বাভাবিকভাবে বেশি হবে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, যেখানে আমরা হেভি মেশিনারিজ ইউজ করছি। নর্মালি এখানে স্টিল স্ট্রাকচার করা হয় ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে। সো এই কন্ডিশনগুলোতে উইন্ড লোডটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সিসমিক লোডের ডেফিনেশনটা যদি আমরা দেখি, সিসমিক লোড ইজ দ্য ফোর্স জেনারেটেড ডিউ টু গ্রাউন্ড মোশন ডিউরিং অ্যান আর্থকুইক। আর্থকুইক বা ভূমিকম্পের ফলে আমরা আমাদের আন্ডারনিথ দ্য গ্রাউন্ড যেই মোশনটা বা যে ফোর্সটা ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে আমাদের সিসমিক লোড। ভূমিকম্প ছাড়া সিসমিক লোড ফিল করার কোনো ওয়ে নাই। ভূমিকম্প খুবই একটি ন্যাচারাল এবং স্বাভাবিক প্রসেস। টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে এটা সংজ্ঞায়িত হয়, এবং এখানে ঘাবড়ানোর আসলে কিছুই থাকে না। সঠিকভাবে সিসমিক লোড ক্যালকুলেশন করে যদি বিল্ডিংয়ের স্ট্রাকচারটা কমপ্লিট করা হয়, স্ট্রাকচার ডিজাইনটা করা হয়, নিশ্চিন্তে আপনি 3-4 জেনারেশন ধরে বিল্ডিংয়ে আপনি থাকতে পারতেছেন, আপনার কোনো সমস্যাই হচ্ছে না, একটা সিঙ্গেল ক্র্যাকও আসবে না। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিসমিক লোডের নেচারটা বোঝা, সিসমিক জোন বোঝা বোঝা এবং হচ্ছে স্টিফনেসটা বোঝা। সিসমিক লোডের যদি আমরা নেচারটা বুঝতে চাই, আমরা জানি সিসমিক লোডটা হচ্ছে ডাইনামিক এবং হচ্ছে হরিজন্টাল ইনার্শিয়া ফোর্স। নেক্সট হচ্ছে সিসমিক লোডটা ডিপেন্ড করবে সিসমিক জোনের উপর, সয়েল কন্ডিশনের উপর, নেক্সটলি ডিপেন্ড করবে বিল্ডিংয়ের মাস এবং স্টিফনেসের উপর। এই চারটা বিষয় যার উপর সিসমিক লোডটা ডিপেন্ড করে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দুটো হচ্ছে সিসমিক জোন এবং হচ্ছে স্টিফনেস। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত বলবো। স্টিফনেসকে খুব সহজ ভাষা যদি আমরা এক্সপ্লেন করতে চাই বা ডিফাইন করতে চাই, আমরা বলতে পারি স্টিফনেস হচ্ছে ডিফরমেশনকে রেজিস্ট করে। আমরা যখনই আরসিসি বা স্টিল স্ট্রাকচার বিল্ডিং করি, সেক্ষেত্রে আমরা কংক্রিট বা স্টিল ইউজ করি। সো কংক্রিট বা স্টিল এগুলো হচ্ছে হায়ার স্টিফ ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালগুলো কি করবে? স্টিফনেস আনবে বা হচ্ছে ডিফরমেশনকে রেজিস্ট করবে। স্টিফনেসটা কখন জেনারেট হচ্ছে? ডিউ টু সিসমিক লোড। সিসমিক লোডটা কেন জেনারেট হচ্ছে? আর্থকুইকের ফলে। সো আর্থকুইক আসার পরে আমরা যেই হায়ার স্টিফনেসটা পাচ্ছি, এই হায়ার স্টিফনেসকে রেজিস্ট করার জন্য আমরা কিন্তু আমাদের আরসিসি বা স্টিল স্ট্রাকচারে আমরা কিন্তু কংক্রিট বা স্টিলের ব্যবহারটা করছি। সো এই স্টিফনেসকে রেজিস্ট করতে পারলে আমাদের কিন্তু ভূমিকম্পের ফলে আমরা যখনই দেখি যে বিল্ডিংয়ে ক্র্যাক চলে আসে বা ফাটল চলে আসে, সেটাকে কিন্তু আমরা রেজিস্ট করতে পারছি। সো সো সঠিকভাবে যদি আমরা সিসমিক লোডগুলোকে ক্যালকুলেট করে থাকি, আমাদের বিল্ডিংয়ে ক্র্যাক আসার চান্সটুকুও কমে যায়। এর পাশাপাশি আরেকটা কথা বলতে হবে, আমরা যখন কংক্রিটটাকে ইউজ করে থাকি, কংক্রিট কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়াল। ডাকটাইল ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? ডাকটাইল ম্যাটেরিয়াল কখনো হচ্ছে ভাঙার মানে হুট করে ভেঙে পড়ে না। ডাকটাইল ম্যাটেরিয়াল ভেঙে পড়ার আগে একটা ওয়ার্নিং দেয়, একটা অ্যালার্ম দেয় যে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এখন লোড বহন করতে পারছি না, এটা এখন এখন ভেঙে পড়বে। আমরা জানি যে আরসিসি স্ট্রাকচার ভেঙে পড়ার আগে অ্যালার্ম দেয় বা ওয়ার্নিং দেয়। সো ফার্স্টে আপনি ফাটল বা ক্র্যাক দেখতে পারবেন আপনার স্ট্রাকচারে, দেন কিছু সময় পরে যখন এটা লোড নিতে পারছে না, তখন সেটা কিন্তু ভেঙে পড়বে। সো এই যে কংক্রিটটা ইউজ করি, এটা একই সাথে ডাকটাইল ম্যাটেরিয়াল, এটা একই সাথে হায়ার স্টিফনেস এটার আছে, প্লাস এই কংক্রিটের সাথে রিইনফোর্সমেন্ট হিসাবে আমরা কি ব্যবহার করছি? স্টিল ব্যবহার করছি। সো এই স্টিল ব্যবহার করার কারণে আমরা হচ্ছে স্টিফনেসটাকে আরও বেশি ইনক্রিজ করতে পারছি। সো আর্থকুইক আসার পরেও আমরা যদি সঠিকভাবে লোড ক্যালকুলেশন সিসমিকটা করে থাকি, সেক্ষেত্রে হায়ার চান্সেস আছে যে আমাদের বিল্ডিংয়ে ক্র্যাক পর্যন্ত আসবে না। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিসমিক জোন। বিএনবিসি 2020 গাইডলাইন অনুযায়ী আমরা জানি বাংলাদেশকে 4টি সিসমিক জোনে ডিভাইড করা হয়েছে। আর্থকুইক রিস্কের উপর বেস করে আমরা বাংলাদেশকে 4টি জোনে ডিভাইড করেছি, এবং প্রত্যেকটি জোনের ক্ষেত্রে আমাদের জোনাল কোএফিসিয়েন্টগুলো আলাদা। ফার্স্টে জোন 1, যেটা হচ্ছে আমাদের হাই রিস্ক জোন, সেখানে আমরা জোনাল কোএফিসিয়েন্ট ধরেছি 0.36, এবং সেই জোনগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পার্ট অফ সুনামগঞ্জ, অর্থাৎ সুনামগঞ্জের কিছু এরিয়া। জোন 2তে যেটাকে আমরা ধরে নিয়েছি সেভার রিস্ক জোন বা তুলনামূলক কম রিস্কি এরিয়া, কনসিডারিং টু জোন 1। জোন 1-এর থেকে তুলনামূলক কম রিস্ক এরিয়া হচ্ছে জোন 2, যার কোএফিসিয়েন্ট হচ্ছে বা জোনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 0.28। এই এরিয়াগুলো হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার। জোন 3 বা মডারেট রিস্ক এরিয়া বা রিস্ক জোন, যেটা হচ্ছে জোন 2-এর থেকে তুলনামূলক কম রিস্কি এরিয়া এবং যার জোনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 0.20। এই জোনের এরিয়াগুলো হচ্ছে ঢাকা,
ময়মোহন সিং, কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া। দেন জোন 4 যেটা হচ্ছে একেবারে লো রিস্ক এরিয়া, যার জোনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 0.12, এবং যেটা হচ্ছে আপনার অনেক সেফ এরিয়া আর্থকুইক কনসিডারেশনে আমরা বলতে পারি। এই এরিয়াগুলো হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা এবং যশোর। এছাড়া আমাদের এই জোনগুলো ছাড়াও সিসমিক ডিজাইনের ক্ষেত্রে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরিজ এসডিসি কে ফলো করি। সিসমিক ডিজাইন ক্যাটাগরিজ বা এসডিসি এর আন্ডারে আমরা 6টি ধারা দেখতে পাই। এই 6টি ধারাকে বা 6টি রুলকে ফলো করে আপনার বিল্ডিং, আপনার সিসমিক জোন কোন এরিয়াতে পড়েছে এবং কোন ক্যাটাগরিতে পড়েছে, এটা এতে, বিতে, সিতে, ডিতে নাকি ইতে বা এফে পড়েছে, এটার উপর বেস করে আমরা টোটালটাকে ডিজাইন করব। সিসমিক ডিজাইনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল বিল্ডিংয়ের স্টিফনেস, বিল্ডিংটা কোন জোনে পড়েছে, জোন 1 থেকে 4 এর মধ্যে কোথায় পড়েছে সেটাকে ডিজাইন দেখব। দেন হচ্ছে আমরা কোএফিসিয়েন্টটাকে ইউজ করব। এটা হতে পারে 0.36, 0.28, 0.20, 0.12। সো এর বাইরে থাকবে না কোএফিসিয়েন্ট, এটা কনস্ট্যান্ট। এবং হচ্ছে এই যে 6টি ধারা আমরা পেয়েছি এসডিসি এর আন্ডারে, এই এসডিসি এর আন্ডারে কোন ক্যাটাগরিতে আমাদের স্ট্রাকচারটা পড়ছে তার উপর বেস করে আমরা ডিজাইনটা করব। সো সিসমিক ডিজাইনটা বা সিসমিক লোড ক্যালকুলেশন অনেক মেজর একটা টপিক ওয়েন আমরা ডিজাইন করছি একটা স্ট্রাকচার, হোক সেটা আরসিসি বা স্টিল। রিয়েল টাইম স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা জানি যে স্ট্রাকচারাল কম্পোনেন্টের উপরে লোডগুলো সিঙ্গেলি অ্যাক্ট হয় না। যে কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেমন কলাম, বিম বা শেয়ার ওয়াল বা স্ল্যাবের উপর লোডগুলো কম্বাইন্ড হয়ে অ্যাক্ট করে বা হচ্ছে প্রভাব ফেলে। সেম জিনিসটা হয় হচ্ছে ফোর্সেসের বেলায় আমরা জানি যে কলাম, বিম, শেয়ার ওয়াল অথবা স্ল্যাবের উপর যে আমাদের যে স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলোর উপর একই সাথে অ্যাট দ্য সেম টাইম শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন সিমিলারলি একই সেম টাইমে অ্যাক্ট করে। সেম জিনিসটা হচ্ছে লোডের বেলায়। সো এখানে আমরা কিছু লোড কম্বিনেশন দেখিয়েছি, যেখানে আমরা দেখতেছি যে ডেড লোড বা হচ্ছে লাইভ লোড একই সাথে আমাদের উপরে অ্যাক্ট করছে। দেন ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড একই সাথে অ্যাক্ট করছে। সিসমিকটাও আছে এখানে। এরকম অ্যারাউন্ড প্রায় আমরা 40টা মতো লোড কম্বিনেশন দেখতে পাই, যেই কম্বাইন্ড লোডগুলা একই সাথে এট দ্য সেম টাইম আমাদের স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলোর উপর অ্যাক্ট করছে। যে কোনো একটি পার্টিকুলার স্ট্রাকচারকে ক্র্যাকিং, এক্সেসিভ রিফ্লেকশন, ইনস্টেবিলিটি এবং কোল্যাপসের হাত থেকে রক্ষা করতে লোডস এবং লোড সম্বন্ধে জানা এবং লোডস ডিজাইন করা শেখা মাস্ট। সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে ট্রাই করেছি ডিসকাস করা টাইপস অফ লোড সম্বন্ধে। আমরা সকল প্রকার লোড টাইপকে 1 বাই 1 ডিসকাস করেছি। সিসমিক জোন, যেন হচ্ছে জোনাল কোএফিসিয়েন্ট, স্ট্রাকচার এলিমেন্টগুলোর স্টিফনেস, সবগুলোকে আমরা এক্সপ্লেন করেছি। এক্সেল শিট ব্যবহার করে আপনারা যারা প্রপার লোড ক্যালকুলেশন শিখতে চান, প্লাস বিএনবিসি 2020 গাইডলাইনকে ফলো করে আপনারা যারা আরসিসি বিল্ডিং ডিজাইন শিখতে চান, তারা আমাদের লাইভ কোর্সে জয়েন করতে পারেন। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।